আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই শফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি। চট্টগ্রাম বন্দরে ফের উত্তেজনা, সকাল থেকে সব কার্যক্রম বন্ধ। গভীর আর্থিক সংকটে জাতিসংঘ, অচলাবস্থার শঙ্কায় গুতেরেস। গাজায় ৭০,০০০ ফিলিস্তিনি হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য সকলেই কাজ করেছি, এখন আমি দাঁড়িয়েছি, আপনারা কাজ করবেন। আজ সকাল 11:30টায় বগুড়া নাচ গার্ডেন হলরুমে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, বগুড়ার 7টি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছাতে হবে, শুধু ভোট চাইলেই হবে না। বগুড়া 6 ও বগুড়া 7 আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহীদুন নবী সালাম সঞ্চালনায় এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এরপরে তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 12:40 রওনা হন। এর আগে শুক্রবার রাতে রংপুরে কালেক্টরেট ঈদগাঁও মাঠে জনসভায় ভাষণে তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে রংপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনৈতিক ভাগ্যবদল ঘটাবেন। বক্তব্যের শুরুতে তারেক রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ ও ওয়াসিম সহ প্রায় 1400 শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি, তাদের ত্যাগ বৃথা যেতে পারে না। আবু সাঈদ ও শহীদদের স্বপ্নের জুলাই সনদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই ত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই হবে যখন এ দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। যারা দুর্নীতি ও চাঁদাবাজি করেন তারাও যদি এসব অপকর্ম ছেড়ে সৎপথে ফিরে আসেন তাহলে সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ পাবেন। শনিবার দুপুর 12:30টায় কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলার 14গ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি বড় পরিবর্তন চায়। 12 তারিখের পর যে পরিবর্তন আসবে তা আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা, মায়েদের নিরাপত্তার দাবি এবং গোটা দেশের ইজ্জতের ওপর ভর করে। আগামীর বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কিংবা দুর্নীতিগ্রস্ত সরকার মেনে নেওয়া হবে না। দেশবাসী একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় এবং সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই 11 দলীয় জোট এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, 15.5 বছরে যারা মজলুম ছিলেন, আগামীর বাংলাদেশ তাদের পক্ষেই থাকবে। জামায়াতে ইসলামী কোনো দলীয় শাসন কায়েম করতে চায় না এবং শুধু জামাতের বিজয় নয়, 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চায়। এই বিজয় হবে 11 দলীয় জোটের সবার বিজয়। যেখানে যে প্রতীক থাকবে সেই প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করে তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক তার জীবন, সম্পদ ও ইজ্জতের পূর্ণ নিরাপত্তা ভোগ করবে। হালাল রুজির মাধ্যমে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে সবাই। আপনারাও একসময় মজলুম ছিলেন, এখন কেন জালিম হলেন? এসব অপকর্ম ছেড়ে দিয়ে জাতিকে কষ্ট দেয়া বন্ধ করুন। সংশোধন হয়ে ফিরে এলে আমরা বুকে আলিঙ্গন করব। আর যারা সংশোধন হবে না তাদের প্রতি আমাদের কোনো মায়া দয়া থাকবে না। সরকারি চাকরিজীবীদের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বেতনে অনেকেরই চলতে কষ্ট হয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি জনকল্যাণমূলক সরকার গঠন করবে এবং মানুষের কল্যাণে যা যা প্রয়োজন তাই করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন ব্যবহার করবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার বেলা 11:30টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে 37,000-এরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী 61টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারা দেশের 300টি সংসদীয় আসনে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে। তিনি আরও জানান, নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে, যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অপারেশনাল কর্মবিরতিতে বন্দরের পরিচালনা কার্যক্রমে প্রায় অচলাবস্থা চলছে। সকাল 8টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানো নামানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহমুদ ফাহিম। বেশ কয়েক মাস ধরেই বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার বিরুদ্ধে চট্টগ্রামে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম, অবস্থান কর্মসূচি সহ অনশনের মতো কর্মসূচিও করেছে চট্টগ্রাম বন্দর মালিক শ্রমিক যে নেতাকর্মী যারা রয়েছেন তারা। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, সেটি কেন বিদেশিদের হাতে ইজারা দেওয়া হবে, এই যাবতীয় নানান ধরনের যুক্তি তারা দেখাচ্ছিলেন এবং সরকারের যে সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্তের তারা একদমই বিরোধিতা করছেন। তারা জানাচ্ছেন চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান এবং এটি একটি লাভজনক প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম বন্দরের যেই যন্ত্রপাতি থেকে শুরু করে জাহাজীকরণের জন্য ব্যবহৃত যা যা রয়েছে সব কিছুই দেশের মানুষের অর্থায়নে ক্রয় করা হয়েছে, সেটি কেন বিদেশি অপারেটরদের মাধ্যমে অপারেট করা হবে এবং যার কারণে একটি লভ্যাংশ কিন্তু দেশের বাহিরে চলে যাবে। এবং আরেকটি বিষয় তারা বলছিলেন যে চট্টগ্রাম বন্দরের এনসিটি সিটি টার্মিনাল সহ একাধিক যে টার্মিনালগুলো রয়েছে সেগুলো বিদেশিদের হাতে ইজারা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্ট কিন্তু তাদের সেই রায়টি খারিজ করেছে এবং অর্থাৎ হাইকোর্ট জানিয়েছে যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার যে বিষয়টি সেটি বৈধতা ঘোষণা করেছে। তারই প্রেক্ষিতে আজ সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু তারা চট্টগ্রাম বন্দরের সকল ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং জাহাজীকরণ সহ হ্যান্ডেলিং সব কিছু তারা বন্ধ রেখেছে। কিছুক্ষণ আগেই আমরা এখন যেই জায়গায় অবস্থান করছি, চট্টগ্রাম বন্দরের যে 4 নম্বর গেট রয়েছে অর্থাৎ এনসিটি টার্মিনাল, এর সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। অর্থাৎ তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের হাতে ইজারা দেওয়া হয় তাহলে তারা আরও কঠোর অবস্থানে যাবেন, তারা সম্পূর্ণ বন্দরকে আসলে তারা অচল করে দেবেন এবং চট্টগ্রাম বন্দরের সকল ধরনের কার্যক্রম তারা বন্ধ করে দেবেন, এই যাবতীয় বিষয়গুলো তারা বলছিলেন। এবং দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি থেকে কিন্তু জানানো হয়েছে বন্দর এলাকায় কোনো ধরনের গণজমায়েত, সমাবেশ কিংবা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কিন্তু আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি যে টার্মিনাল, কাস্টমস হাউস এবং বন্দর ভবনের সামনে কিন্তু তারা জমায়েত হয় এবং এই মুহূর্তে প্রশাসনের অবস্থানের মাধ্যমেই তারা আসলে ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, 4 নম্বর গেটের যে সড়কটি রয়েছে, মূল সড়ক থেকে 4 নম্বর গেটে প্রবেশের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু একদমই ফাঁকা রয়েছে এবং এখন পর্যন্ত কোনো পণ্য খালাস কিংবা পণ্য বোঝাই কোনো ট্রাক এই মুহূর্তে এখান থেকে বের হয়নি এবং বন্দরের সব ধরনের কার্যক্রম এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং তারা জানিয়েছেন যে আসলে চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের হাতে ইজারা দেওয়া হয় তাহলে তারা আরও কঠোর অবস্থানে যাবেন, এই ধরনের হুঁশিয়ারি এর আগেও তারা দিয়েছেন। এবং আজ তারা হাইকোর্টের যে নির্দেশনা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ইজারা দেওয়ার বিষয়ে যেটি বৈধতা ঘোষণা করা হয়েছে তারই প্রেক্ষিতে তারা বলছেন চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া এবং অচল করে দেওয়ার মতো কঠোর অবস্থানে যাবেন যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে। চট্টগ্রাম থেকে মাহমুদ ফাহিম, আমার দেশ।
গভীর আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ, যা সংস্থাটিকে কার্যত অচল অবস্থার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, বকেয়া চাঁদা দ্রুত পরিশোধ এবং বিদ্যমান আর্থিক কাঠামোয় মৌলিক সংস্কার না হলে বিশ্ব সংস্থাটি অচিরেই মারাত্মক সংকটে পড়বে। জাতিসংঘ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, সংস্থার তহবিল পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, পূর্ববর্তী বছরের মতো কার্যক্রম চালিয়ে নেয়ার মতো নগদ অর্থ বা তারল্য বর্তমানে জাতিসংঘের হাতে নেই। ফলে সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে বকেয়া পরিশোধ করতে হবে, নইলে বিকল্প কোনো পথ অবশিষ্ট থাকবে না। তথ্য অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ সদস্য রাষ্ট্রগুলোর কাছে জাতিসংঘের মোট বকেয়া দাঁড়িয়েছে রেকর্ড $1.57 বিলিয়ন। যদিও সংকটের জন্য কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিকে এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন জাতিসংঘ সংস্থায় অর্থায়ন কমানো ও বিকল্প আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার ঘোষণাকে এই সংকট আরও তীব্র করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মানবাধিকার বিশেষজ্ঞদের আশঙ্কা, বড় শক্তিধর দেশগুলোর এমন অনীহা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে। বর্তমান নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বার্ষিক চাঁদা নির্ধারণ করা হয়, যেখানে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 22% এবং চীন 20% অবদান রাখে। গুতেরেস চিঠিতে সতর্ক করে বলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে জুলাই মাসের মধ্যেই জাতিসংঘের নগদ অর্থ সম্পূর্ণ ফুরিয়ে যেতে পারে। গাজায় গত 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। শনিবার দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াইনেট নিউজ সহ শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দীর্ঘ সময় ধরে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া নিহতের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে আসলেও এখন ইসরায়েলি সেনাবাহিনী নিজেই প্রায় একই ধরনের একটি হিসাব মেনে নিয়েছে। এর আগে তেল আবিব দাবি করেছিল যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়, যদিও জাতিসংঘ শুরু থেকেই ওই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়ে আসছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন যে তাদের নিজস্ব হিসাব অনুযায়ী যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 70,000 গাজাবাসী প্রাণ হারিয়েছেন। তবে এই সংখ্যার মধ্যে নিখোঁজ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি আরও জানান যে এই বিপুল সংখ্যক নিহতের মধ্যে কতজন সশস্ত্র যোদ্ধা ছিলেন এবং কতজন সাধারণ বেসামরিক নাগরিক ছিলেন তা নিরূপণ করতে বর্তমানে সেনাবাহিনী কাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মিড-ডের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।